গুড ইভিনিং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। বাংলা ইংলিশ মিক্সড করেই বললাম। কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আবার আমরা হাজির হয়েছি বরাবরের মতো। তো সেই একই মানুষ, একই চেহারা, একই কথা বলার ধরন। আমি সেই আসাদুজ্জামান পারভেজ। তো আজকে আমরা হাজির হয়েছি ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে। ইংরেজি ফার্স্ট পেপারের আমরা অনেক বড় একটি ইউনিট পড়ছি, ইউনিট 6। এটি পুরো বইয়ের মধ্যে সবচেয়ে বড় একটি ইউনিট। সেই ইউনিটটি আমরা পড়ছি। আমরা এখনও চলমান অবস্থায় আছি। তো আজকে গতদিন আমরা ইউনিট 6 লেসন 6 আলোচনা করেছিলাম। আজকে আমরা ইউনিট 6-এরই লেসন 7 আলোচনা করব। তো প্রথমে আমি এর আগেও বলেছি যে আমাদের কোনো প্যাসেজ পড়ার আগে আমাদের যেটি সবচেয়ে জরুরি সেটি হচ্ছে প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো জেনে নেওয়া। তো আমরা প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং, এখানে আমি প্যাসেজের সাথে সংশ্লিষ্ট যে শব্দগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো আমি লিখে রেখেছি। এই শব্দগুলোর প্রথমে আগে আমরা মিনিং লিখে নিব। তো আর একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের প্যাসেজ পড়ার জন্য আমাদের ওয়ার্ড মিনিং জানার দরকার নেই। শুধুমাত্র প্যাসেজ পড়ার জন্যই যে আমরা ওয়ার্ড মিনিং জানবো সেটি না। আমাদের কিন্তু কি করতে হবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার রয়েছে প্যাসেজের উপর, ওইটার জন্য আমাদের ওয়ার্ড মিনিং পড়তে হবে বেশি করে। আচ্ছা, প্রথমে আগে আমরা প্রথম যে ওয়ার্ডটি এসেছি সেটি হচ্ছে ডেরাইভ। এটাকে তুমি অনেকে ডিরাইভ বলো, নো প্রবলেম, বোথ প্রোনাউন্সিয়েশনস আর কারেক্ট। ডেরাইভ অথবা ডিরাইভ মানে হচ্ছে লাভ করা বা পাওয়া, কোনো কিছু থেকে কোনো কিছু পাওয়া, কোনো কিছু থেকে কোনো কিছু পাওয়া। যেমন আমরা অনেক সময় বলতে পারি যে আমরা আম গাছ থেকে আম পাই, তাহলে এখানে কি হতে পারে, এটাকে আমরা এইভাবে বলতে পারি, উই ডেরাইভ ম্যাঙ্গোস ফ্রম দ্য ম্যাঙ্গো ট্রি। ঠিক আছে? আচ্ছা, ডেরাইভ মানে লাভ করা বা পাওয়া। এরপরে প্যারালেল মানে হচ্ছে সামান্তরিক বা সমান্তরাল। এটা একই সাথে, এই শব্দটি একই সাথে নাউন হিসেবেও ব্যবহার করতে পারবে, তুমি অ্যাডজেক্টিভ হিসেবেও কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। প্যারালেল অ্যাডজেক্টিভ বা নাউন দুটি অর্থেই ব্যবহার করা যাবে। প্যারালেল মানে হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, বা সমান্তরাল। এটা আমরা সবাই বুঝি, আমরা জ্যামিতি করেছি এরকম সমান্তরাল, এটাকে আমরা বলি সমান্তরাল। আমরা জ্যামিতিতে এরকম পড়েছি। যাই হোক, সামান্তরিকের উদাহরণ, সামান্তরিকের ডেফিনিশন আমরা কি পড়েছি, যে তোমরা পড়ছো, ইভেন আমিও পড়ছি, আমিও যেহেতু স্টুডেন্ট। আমরা কি পড়েছি, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান ও পরস্পর, যে ত্রিভুজের সবগুলো বাহু যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং পরস্পর সমান্তরাল, তাকে আমরা কি বলি, সামান্তরিক বলি। আচ্ছা, প্যারালেল মানে হচ্ছে সামান্তরিক। এরপরে কার্গো বলতে আমরা কি বুঝি, পণ্য। কার্গের আর একটা অর্থ রয়েছে, তোমরা দেখবে বিভিন্ন যে হচ্ছে কুরিয়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে, বড় বড় গাড়িগুলো, পেছনে কিন্তু একটা বড় ট্যাঙ্কারের মতো থাকে, ওটাকে আমরা কার্গো বলি। আবার এই কার্গো মানেও হচ্ছে পণ্য। তো এখানে আমরা দেখব প্যাসেজের মধ্যে আসলে কি অর্থে ব্যবহার হয়, পণ্য নাকি বড় ধরনের পাত্র, কি অর্থে, ওটা আমরা প্যাসেজ যখন পড়ব তখনই আমরা বুঝতে পারবো। এরপরে ক্যাপাসিটি। আচ্ছা, ক্যাপাসিটি মানে হচ্ছে সামর্থ্য। ক্যাপাসিটি মানে কি, সামর্থ্য। গুড। আচ্ছা, এবার আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। দেখো বলছে, দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM। ল্যান্ডেড, আমরা এটা একটু জেনে নিই। ল্যান্ড শব্দটা কি হয়, নাউন হিসেবেও ব্যবহার হয় প্লাস ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই প্যাসেজটিতে ল্যান্ড শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ল্যান্ড শব্দটি যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন ল্যান্ড মানে হচ্ছে কি, অবতরণ করা বা নামা। প্লেন যে ল্যান্ড করে নামে উপর থেকে, ওটাকে বলে। তাহলে বলছে প্লেনটি 4:55 অর্থাৎ বিকেল, PM দেয়া আছে, দেখো বিকেলে 4:55 কি করেছিল, সুবর্ণভূমি এয়ারপোর্টে অবতরণ করেছিল। দ্য নেম সুবর্ণভূমি ইজ প্রোনাউন্সড অ্যাট সুওয়ার্ণাপুম।
এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা কি হিসেবে উচ্চারিত হয়? সুওয়ার্ণাপুম হিসেবে উচ্চারিত হয়। প্রোনাউন্স, প্রোনাউন্স মানে হচ্ছে প্রোনাউন্স, প্রোনাউন্স এটা হচ্ছে ভার্ব। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারিত করা বা উচ্চারিত হওয়া। বলছে এই নামটা কি হিসেবে উচ্চারিত হয়? সুওয়ার্ণাপুম হিসেবে উচ্চারিত হয়। তারপরে বলছে দ্য নেম ইজ ডেরাইভ ফ্রম সংস্কৃত, অর্থাৎ এই যে সুওয়ার্ণাপুম এই বা সুবর্ণভূমি, এই সুওয়ার্ণাপুম এই নামটা মূলত কোথা থেকে, কোন ভাষা থেকে পাওয়া গিয়েছে? সংস্কৃত ভাষা থেকে পাওয়া গিয়েছে। which means golden land, যেটার মানে কি? যেটার মানে এই সুবর্ণভূমির মানে কি? গোল্ডেন ল্যান্ড অর্থাৎ সোনালী ভূমি। the name was chosen by King ভূমিবল আদাল ইয়াদি অথবা আদুল ইয়াদি। ঠিক আছে, আবার বলছি, আদাল ইয়াদি অথবা আদুল ইয়াদি। এখন দুটা প্রোনাউন্সিয়েশনই কারেক্ট। যেমন নর্মালি যদি তুমি এক্স্যাক্ট একেবারে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন ফলো করো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আসলে আদাল ইয়াদি হয়। ঠিক আছে, আদুল ইয়াদি হয় না, কিন্তু এটা কিন্তু আদাল ইয়াদি, আদাল। ঠিক আছে, আদাল ইয়াদি। তাহলে এই নামটি কে পছন্দ করেছিল? রাজা ভূমিবল আদাল ইয়াদি। The airport is located in Ratchathioua in the Bangphli district of Samut-Prakan province। বলছে যে এই সামুত-প্রকান প্রভিন্স রাজ্য, ঠিক আছে, যেমন বিভিন্ন অনেক দেশ আছে যেই দেশগুলো অনেকগুলো রাষ্ট্র বা রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত। যেমন তুমি ইন্ডিয়া, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে খেয়াল করি, ইন্ডিয়ার কিন্তু 29টা প্রদেশ রয়েছে, এক একটা প্রদেশ কিন্তু বাংলাদেশের সমান। ঠিক আছে, এরকম। আবার আমেরিকার কথা চিন্তা করো, আমেরিকায়ও কি রয়েছে? আমেরিকায়ও কিন্তু 50টা অঙ্গরাজ্য রয়েছে আমেরিকায়। তো এখন কথা হচ্ছে যে ঠিক তেমন এখানেও এই থাইল্যান্ডেরও কি রয়েছে? প্রদেশ আছে। ওরকম থাইল্যান্ডেরও প্রদেশ আছে। প্রদেশটার নাম কি? সামুত-প্রকান প্রভিন্স। এই সামুত-প্রকান প্রভিন্সের যে ব্যাংফলি ডিস্ট্রিক্ট আছে, ব্যাংফলি ডিস্ট্রিক্ট জেলা, ব্যাংফলি ডিস্ট্রিক্ট আছে, এবং ব্যাংফলি ডিস্ট্রিক্টে যে রাচাথিওয়া নামক একটা জায়গা আছে, এই রাচাথিওয়া জায়গায় কি আছে? এই এয়ারপোর্টটা অবস্থিত। এখন দেখো সামুত-প্রকান প্রভিন্সটা আবার কোথায়? বলছে 30 কিলোমিটার্স ইস্ট অফ ব্যাংকক, অর্থাৎ ব্যাংককের 30 কিলোমিটার পূর্বে হচ্ছে সামুত-প্রকান প্রভিন্স বা প্রদেশটা অবস্থিত। আবার বলতেছি, এই সামুত-প্রকান প্রভিন্সটা কোথায়? ব্যাংককের যে 30 কিলোমিটার উত্তর দিক, 30 কিলোমিটার পূর্ব দিকে, 30 কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে এই সামুত-প্রকান প্রভিন্সটা অবস্থিত। The airport has 2 parallel runways। তাহলে কি বলছে? দ্য এয়ারপোর্ট হ্যাজ 2 প্যারালাল রানওয়েজ, অর্থাৎ এই এয়ারপোর্টটার কি আছে? 2টি সমান্তরাল ধরনের, অর্থাৎ সামান্তরিক আকৃতির সমান্তরাল 2টি রানওয়ে রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে প্লেন কি করে? টেক অফ করার পূর্বে স্পিড বাড়িয়ে নেয়। এরপরে বলছে both of them are 60 meters wide, এবং এই যে দুটি রানওয়ে রয়েছে, এই দুটি রানওয়েজ কি 60 মিটার ওয়াইড, অর্থাৎ 60 মিটার প্রশস্ত। এরপরে হচ্ছে one of the runways is 4000 meters long। তাহলে প্রশস্ত হচ্ছে 60 মিটার, কিন্তু এদের মধ্যে একটা রানওয়ের দৈর্ঘ্য কত? 4000 মিটার লম্বা, দ্যাট মিন্স দৈর্ঘ্য। এরপরে বলছে and the other is 3700 মিটার্স। এটাকে আমরা সহজভাবে 3700 মিটার্স এভাবে বলতে পারি। অন্যটার দৈর্ঘ্য হচ্ছে 3700 মিটার। ইট ক্যান হ্যান্ডেল 76 ফ্লাইট অপারেশনস পার আওয়ার। বলছে ঘন্টায় এটা কি করতে পারে? ঘন্টায় এটাতে হচ্ছে 76টি ফ্লাইট অপারেশন বা উড্ডয়ন চলাচল করতে পারে, অর্থাৎ এখানে ঘন্টায় 76টা প্লেন ওঠা নামা, অর্থাৎ
টেক অফ করতে পারবে আবার টেক ডাউন করতে পারবে, ঠিক আছে? টেক অফ করতে পারবে আবার টেক ডাউন করতে পারবে। এরপরে দেখো বলছে যে ইট ক্যান হ্যান্ডেল 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স, 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স, এবং এটা কি করতে পারে, কতজন প্যাসেঞ্জার ধারণ, এখানে হ্যান্ডেল মানে চালনা করা আমরা বলবো না, ধারণ করা, কতজন প্যাসেঞ্জার ধারণ করতে পারে 45 মিলিয়ন। আমরা একটু ম্যাথে চলে আসি, ম্যাথমেটিক্স বা ক্যালকুলেশনে চলে আসি। 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, 1 মিলিয়ন সমান 10 লাখ, 1 মিলিয়ন সমান 10 লাখ। দেখো লাখ কিন্তু দুই রকম হয়, এটাও হয় এটাও হয়। 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 লাখের সাথে তুমি কি করো, 10 লাখের সাথে 45 মিলিয়ন গুণ করো, 10 লাখের সাথে কি করবা, 45 মিলিয়ন গুণ করবা, ঠিক আছে? তাহলে কি হবে, 4 কোটি, কত হবে, 4 কোটি 50 লাখ, 4 কোটি 50 লাখ প্যাসেঞ্জার এটা কি করতে পারে, ধারণ করতে পারে। এরপরে বলছে অ্যান্ড 3 মিলিয়ন টনস অফ কার্গো পার ইয়ার, এবং বছরে 3 মিলিয়ন টন, 1 মিলিয়ন সমান আমরা পড়লাম অর্থাৎ 30 লক্ষ টন কি করে, কার্গো বা পণ্য বহন করতে পারে বা ধারণ করতে পারে এটা। দি এয়ারপোর্ট প্যাসেঞ্জার টার্মিনাল, দি এয়ারপোর্ট, আচ্ছা, দি এয়ারপোর্ট প্যাসেঞ্জার টার্মিনাল ইজ 5,63,000 স্কোয়ার মিটার, এবং এয়ারপোর্টের যে প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে, অর্থাৎ এয়ারপোর্টের যে এই এয়ারপোর্টটা আসলে সত্যি কথা বলতে অনেকগুলো টার্মিনাল বা অনেকগুলো ডিভিশনে বিভক্ত, তো অনেকগুলো ডিভিশনের মধ্যে একটা ডিভিশন বা একটা অংশে ওখানে প্যাসেঞ্জাররা, শুধু ওখানে প্যাসেঞ্জারদের বসা বা বিশ্রাম নেওয়া, হ্যাঁ, ওখানে প্যাসেঞ্জারদের জন্য শুধু ব্যবস্থা আছে। তো ওই এয়ারপোর্ট প্যাসেঞ্জার টার্মিনালটা কি করে, 5,63,000, ওইটার ইয়ে কত বলছে, 5,63,000 বর্গ মিটার। এরপরে বলছে দ্যাট ইজ 6 লাখ, দ্যাট ইজ 60,60,000 স্কোয়ার ফিট, এবং যেটা ফিটের হিসাবে কত, 60,60,000 ফিট। ইটস দ্য 4th বিগেস্ট প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, ইটস দ্য, আচ্ছা দেখো, ইটস দ্য 4th বিগেস্ট প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটি হচ্ছে পৃথিবীতে চতুর্থ বৃহত্তম যাত্রী বহনকারী টার্মিনাল বিল্ডিং। দ্য এয়ারপোর্ট ইজ গোয়িং থ্রু দ্য ফেজ 2, এবং এই এয়ারপোর্টটা এই বিল্ডিংয়ের কোন দিকে আছে, ফেজ 2। একটা জিনিস দেখো তোমরা, হচ্ছে ফেজ মানে হচ্ছে ধাপ, ফেজ মানে হচ্ছে ধাপ, ফেজ মানে হচ্ছে ধাপ। তোমরা যদি তোমাদের সামনে টেক্সট বই নিয়ে বসে থাকো, তো যদি টেক্সট বই নিয়ে থাকো, ওখানে দেখবে একটা ছবি আছে, তো ওই ছবিতে দেখবা যে 3টি জায়গা রয়েছে, 3টি গেটের মতো ওখানে দেখা যাচ্ছে, 3টি গেটের মধ্যে। তো এখানে দেখো বলছে যে ওই 3টি গেটের মধ্যে এয়ারপোর্টটা কত নম্বর গেটে, এয়ারপোর্টটা হচ্ছে 2 নম্বরে, ঠিক আছে? এই যে ছবির মধ্যে যে 2 নম্বর আছে, এই 2 নম্বর ঠিক এক কথায় মাঝামাঝি, তুমি বাম পাশ থেকেও যাও মাঝামাঝিতে, আবার বাম পাশ থেকেও 2 নম্বরে, আবার ডান পাশ থেকেও 2 নম্বরে। ওই 2 নম্বর যেই ফাঁকা জায়গাটা আছে, ফেজটা আছে বা ধাপটা আছে, ওই 2 নম্বর ধাপ বা ফাঁকা জায়গায় হচ্ছে তোমার এয়ারপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইট উইল রেইজ ইটস ক্যাপাসিটি টু হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার, এবং এটি কি করবে, এটি হচ্ছে তোমার রেইজ মানে হচ্ছে বৃদ্ধি করা। রেইজ মানে কি, রেইজ মানে হচ্ছে বৃদ্ধি করা। রেইজ মানে বৃদ্ধি করা। রেইজের কিন্তু আরও অর্থ রয়েছে, তবে রেইজ বলতে এখানে বৃদ্ধি করা বুঝিয়েছে। তো বলছে এটার এই যে প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা আরও কত বৃদ্ধি করবে, বলছে যে 65 মিলিয়ন। আমরা বললাম এর আগে প্যাসেঞ্জার ধারণ করতে পারে কত, 4,50,00,000 লাখ, কিন্তু ভবিষ্যতে এটা প্রত্যেক বছরে কত প্যাসেঞ্জার ধারণ করতে পারবে, 6,50,00,000। এরপরে বলছে দ্য এয়ারপোর্ট হ্যাড 2 স্টোরি কার পার্কিং বিল্ডিং, এবং
এই এয়ারপোর্টটির এবং এই এয়ারপোর্টটির কি রয়েছে, এই এয়ারপোর্টটির হচ্ছে দুইটি 5 তলা বিশিষ্ট কার পার্কিং বিল্ডিং রয়েছে। এখন তোমরা হয়তো বা অনেকে চিন্তা করতেছো 5 তলা বিশিষ্ট কার পার্কিং, 5 তলায় গাড়ি ওঠাবে কিভাবে, একেবারে যদি উপরে ওঠায় গাড়ি ওঠাবে কিভাবে, এটা আমি ব্যাখ্যা বলতেছি একটু পরে। দ্য বিল্ডিং ক্যান হাউস 5000 কার্স, এবং এই বিল্ডিংটি কি করতে পারে, 5000 কারের থাকার ব্যবস্থা করে দিতে পারে। দেখো আমি এর আগে কোনো একদিন হয়তো বা বলেছিলাম যে ইংরেজিতে একটা শব্দ অনেকভাবে ব্যবহার হতে পারে, তুমি কল্পনাও করতে পারবে না যে কোন শব্দ কী অর্থে ব্যবহার হয়। যেমন হাজব্যান্ড মানে স্বামী, এই হাজব্যান্ড কিন্তু আবার ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে, ওটার অর্থ আলাদা, ওইটার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা কোনো কিছু বা কন্ট্রোল করা, পরিচালনা করা। ঠিক তেমন হাউস মানে শুধু বাড়ি না, আবার হাউস মানে কি, হাউস ভার্ব হিসেবে ব্যবহার হলে এটার অর্থ হচ্ছে কোনো কিছুর থাকার জায়গা করে দেয়া। তো এখানে হাউসটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটার মানে হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করা বা থাকার জায়গা করে দেয়া। তাহলে এখানে কি বলছে, দ্য বিল্ডিংস ক্যান হাউস 5000 কার, এই বিল্ডিংটি কি করতে পারে, 5000 কারের থাকার ব্যবস্থা করে দিতে পারে বা রাখার ব্যবস্থা করে দিতে পারে। এখন দেখো, যাই হোক আমরা প্যাসেজটি পড়ে শেষ করলাম। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে ওই যে একটু আগে যেটা বলতে চাইলাম যে 5 তলায় গাড়ি কেমন করে, একটা জিনিস তোমাদেরকে আমি একটা ইংলিশ মুভি আর একটা বিষয় বলি। ইংলিশ মুভি আমাদের প্রথমত আমাদের বাংলা মুভি অবশ্যই দেখবে, কারণ আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের দেশীয় সম্পদ, ওখান থেকে সরকার, আমাদের বাংলাদেশি মুভি থেকে, নাটক থেকে সরকার অনেক ট্যাক্স পায়, অনেক কর পায়। ওই করগুলো দিয়ে সরকার কিন্তু আমাদের যে বিভিন্ন স্কুল কলেজ রাস্তাঘাট বিভিন্ন কিন্তু উন্নয়নমূলক কাজ করে থাকে। এই জন্য প্রথমে আগে আমাদের দেশকে দেখতে হবে, আমাদের দেশের অর্থনীতি, প্রথমে আমাদের দেশকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশকে গুরুত্ব দিতে হলে আমাদের দেশের অর্থনীতিকে প্রথমে গুরুত্ব দিতে হবে, দেশের সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ আমাদের সব এক কথায় আমাদের দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তারপরে বাইরে। আচ্ছা যাই হোক, প্রথমত আমরা আমাদের বাংলাদেশি নাটক, মুভি বা গান এগুলো তো অবশ্যই দেখব, পাশাপাশি বিনোদনের জন্য, শেখার জন্য ওগুলো থেকে শেখারও চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি মুভি আমরা অবশ্যই দেখব ইংরেজি শেখার জন্য। আমি তোমাদেরকে ইংরেজি মুভির নাম বলি, তোমরা টম ক্রুজের নাম শুনেছ অবশ্যই। তো টম ক্রুজের মিশন ইম্পসিবলের যে কোনো একটা পার্ট আমি স্পেসিফিকলি বলবো না, তাহলে তোমরা সবগুলো দেখবে না, আর আমি চাই সবগুলো দেখো, দেখলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো মিশন ইম্পসিবলের মধ্যে একটা দৃশ্যে আছে যে একজন গাড়ি নিয়ে আসতেছে, এসে নিচতলায় লিফটে ঢুকে গেল, লিফটে একদম নিয়ে অনেক উঁচু বিল্ডিংয়ের উপরে একদম উপরতলায় গাড়িটি নিয়ে গেল। তো যেই রকম এই যে এখানে যে 5 তলা বিশিষ্ট কার পার্কিং বিল্ডিং আছে, এগুলো মূলত কিভাবে হয়, গাড়ি নিচতলায় মনে করো একটা লিফটের মধ্যে ঢুকলো, তখন লিফট একেবারে উপরে, লিফটের মাধ্যমে গাড়িগুলো উপরে ওঠানামা করে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয়, আমি এই পড়াতে গিয়ে অনেক ওয়ার্ড মিনিং মুখে মুখে বলেছি, অনেক কিছু বুঝিয়েছি, যেগুলো মুখে মুখে বুঝিয়েছি, আমি লিখিনি। তো এগুলো যদি তোমাদের মনে হয় যে না ওগুলো মনে থাকবে কি না বা শুনে মনে থাকবে না, তোমরা অবশ্যই সেগুলো বারবার তোমরা ভিডিও দেখবা, আমাদের ফ্রি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটিতে যাবে, গিয়ে ওখানে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, ভিডিওটি পজ করে যেখানে তোমার লিখে নেওয়ার দরকার হবে, যেটি লিখে নেওয়ার দরকার হবে বা বারবার শোনার মানে রিহিয়ারিং করার চেষ্টা থাকবে বা ইচ্ছা করবে, বারবার শোনার ইচ্ছা করবে, তুমি বারবার সেখানে পজ করে বারবার শুনে আবার রিওপেন করবে। এভাবে করেই কি করতে হবে, এভাবে করেই পড়বে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এতক্ষণ আমি যেই প্যাসেজটি পড়ালাম, ওয়ার্ড মিনিংগুলো বলে দিলাম, এবং পাশাপাশি আমি ক্লাসটি নেওয়ার সময় বিভিন্ন উচ্চারণও বলেছি, তোমরা উচ্চারণগুলো একটু ফলো করার চেষ্টা করবে। তো আর একটা বিষয়, তোমাদের যে বাসায় মডেল টেস্ট আছে, মডেল টেস্টের বইগুলো আছে, ওই মডেল টেস্টের বইগুলো থেকে প্রথমে আগে প্যাসেজটি ভালো, আমি আবারও বলছি ওয়ার্ড মিনিং অবশ্যই জরুরি জানা, কারণ তোমার চুজ দ্য বেস্ট অ্যান্সার কিন্তু থাকবে। আর চুজ দ্য বেস্ট অ্যান্সারের ভালোভাবে উত্তর করতে হলে তোমাকে অবশ্যই প্যাসেজ ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হলে তোমাকে অবশ্যই
ওয়ার্ড মিনিং জানতে হবে। আর তো ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে প্রথমে আয়ত্ত করবে, করার পরে প্যাসেজটি পড়ে বুঝবে, বোঝার পরে তারপরে তোমাদের যে মডেল বইটি আছে সেখান থেকে তোমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কোয়েশ্চেন সেগুলো প্র্যাকটিস করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ভিডিওতে যে কমেন্ট বক্স আছে সেখানে জানাবে তোমাদের সমস্যা বা জিজ্ঞাসাগুলো, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।